বাংলা গানের ইতিহাসটা ঠিক যেন একটা বিশাল নদীর মতো হাজার হাজার বছর ধরে বয়ে চলেছে। কখনো তার স্রোত খুব শান্ত, কখনো আবার একেবারে উত্তাল, কিন্তু তার চলাটা কখনো থামেনি। আজ আমরা এই নদীর উৎস থেকে একেবারে আজকের মোহনা পর্যন্ত পুরো যাত্রার গল্পটাতেই ডুব দেব। ভাবুন তো একবার, যখন ভাষাও তৈরি হয়নি তখনও কিন্তু সুর ছিল। মানুষের আনন্দ, কষ্ট, প্রার্থনা, ভয় সবকিছু প্রকাশে হতো এই সুর দিয়ে। তাই বাংলা গানের ইতিহাসটা যদি বুঝতে হয়, আমাদের একদমের গোড়ায় এর শিকড়ে ফিরে যেতে হবে। আমাদের এই লম্বা যাত্রাপথে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বাঁক দেখব। শুরুটা হবে একদম প্রাচীনকালের আধ্যাত্মিক গান দিয়ে। তারপর সেখান থেকে আমরা চলে যাব একেবারে মাটির কাছাকাছি, মানে লোকসঙ্গীতের দুনিয়ায়। এরপর দেখব কিভাবে আধুনিক গানের জন্ম হলো, এলো বিদ্রোহের সুর, সিনেমার প্রভাব, আর সবশেষে আজকের শহরে জীবনের গান। তাহলে চলুন শুরু করা যাক। তো বাংলা গানের যে প্রাচীনতম রূপগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু নিছক বিনোদনের জন্য ছিল না, সেগুলো ছিল আধ্যাত্মিক সাধনার একটা অংশ। মানে শুধু গান নয়, এর ভেতরে লুকিয়েছিল গভীর দর্শন আর তত্ত্বকথা। এখানে দেখুন, বাংলা গানের দুটো একেবারে আদিস্তম্ভ, আর তাদের মধ্যে তফাৎটাও কিন্তু বিশাল। একদিকে চর্যাপদ, যা ছিল বৌদ্ধ সাধকদের একান্ত ব্যক্তিগত সাধনার জিনিস। এর ভাষাটা বেশ রহস্যময়, যাকে বলা হতো সন্ধে ভাষা। মানে এর একটা বাইরের অর্থ আর একটা গভীর ভেতরের অর্থ। অন্যদিকে শ্রীকৃষ্ণ কীর্তন দেখুন, এটা একটা আস্ত নাটকের মতো। রাধা, কৃষ্ণ আর বড়াইয়ের গল্প নিয়ে তৈরি, যা সবার সামনে গেয়ে অভিনয় করা হতো। মানে একটা গান অন্তর্মুখী সাধনার, আর অন্যটা বহির্মুখী সবার জন্য। এরপর ধীরে ধীরে গান আর শুধু সাধকদের ব্যক্তিগত পরিসরে আটকে থাকল না। মঙ্গল কাব্যের মাধ্যমে স্থানীয় দেবদেবীদের মহিমার কথা ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে। পাঁচালীর সুরে রামায়ণ, মহাভারতের মতো বিশাল গল্পগুলো সাধারণ মানুষ নিজেদের ভাষায় শুনতে পেল। তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো, তা হল কীর্তন। বৈষ্ণব পদাবলীর যে প্রেম আর ভক্তিরস, শ্রী চৈতন্য তাকে একটা গণসঙ্গীতের রূপ দিলেন। আর এই কীর্তন বাংলায় একটা ভক্তি আন্দোলনের জোয়ার নিয়ে এলো। এবার তাহলে দেখা যাক, গান কিভাবে পুঁথি বা মন্দিরের চার দেওয়াল পেরিয়ে একেবারে বাংলার মাটি আর সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। লোকসঙ্গীতের এই যে চারটে ধারা, এগুলোকে বলা যেতে পারে বাংলার আত্মার চারটে ভিন্ন ভিন্ন রূপ। ভাটিয়ালি হলো নদীর বুকে ভেসে যাওয়া মাঝির একলা মনের সুর। বাউল হলো নিজের ভেতরেই মনের মানুষ বা ঈশ্বরকে খোঁজার গান। ঝুমুর হলো রাঢ় বাংলার মাটির প্রাণবন্ত নাচ আর গান। আর সারি গান, ওটা হলো একসাথে কাজ করার গান। ওই যে নৌকা বাইচ বা ধান কাটার সময় সবাই মিলে যে গানটা গায়, সেই সম্মিলিত শক্তির সুর। প্রত্যেকটা সুরের সঙ্গেই কিন্তু মাটির গন্ধ লেগে আছে। সেই সময় গান কিন্তু শুধু শোনার জিনিস ছিল না, হয়ে উঠেছিল একটা সামাজিক উৎসব। যেমন ধরুন কবি গানের আসর, দুজন কবিয়াল মঞ্চে উঠে গানের মাধ্যমে একে অপরের সঙ্গে তর্ক জুড়ে দিতেন, মানে যাকে বলে সুরের লড়াই। এটা ছিল বুদ্ধি আর প্রতিভার এক অসাধারণ খেলা। আর অন্যদিকে ছিল যাত্রা। পৌরাণিক বা ঐতিহাসিক গল্পগুলো গান, নাচ আর অভিনয়ের মাধ্যমে একেবারে জীবন্ত হয়ে উঠত মানুষের চোখের সামনে। 19 শতকে এসে বাংলা গানের ইতিহাসে একটা বিরাট পরিবর্তন এলো। কলকাতা শহরকে কেন্দ্র করে জন্ম নিল এক নতুন ধরনের গান। উত্তর ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে বাংলার নিজস্ব সুরের মিলনে তৈরি হলো এক নতুন ধারা, আর জন্ম নিলেন আধুনিক বাংলা গানের স্থপতিরা। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বাংলা গানের একটা সন্ধিক্ষণ দেখাচ্ছে। খেয়াল করে দেখুন কিভাবে উত্তর ভারতের বড় বড় সাঙ্গীতিক শৈলীগুলো, যেমন টপ্পা, ধ্রুপদ, খেয়াল আর ঠুংরি, একে একে কলকাতায় এসে বাংলা গানকে একটা নতুন কাঠামো দিচ্ছে। মানে বাংলা গান তার নিজস্ব ক্লাসিক্যাল রূপ পাওয়ার জন্য একটা নতুন ব্যাকরণ খুঁজে পেল। এই ধারাগুলো শুধু নতুন সুর আনল না, গানের প্রকাশভঙ্গিতে একটা গভীরতা আর আভিজাত্য যোগ করল। আর এই নতুন ব্যাকরণের ওপর ভিত্তি করেই 4 জন কিংবদন্তি গড়লেন আধুনিক বাংলা গানের সৌধ। রবীন্দ্রনাথ তার গানে আনলেন সঞ্চারীর মতো নতুন কাঠামো আর সারা বিশ্বের সুরের ছোঁয়া। দ্বিজেন্দ্রলাল রায় গানে আনলেন কোরাস বা সমবেত কণ্ঠের শক্তি,
যা দেশাত্মবোধক গানকে এক নতুন মাত্রা দিল। রজনীকান্ত সেনের গানে ভক্তি আর স্বদেশপ্রেম মিলেমিশে একাকার হয়ে গেল। আর অতুলপ্রসাদ সেন, তিনি ঠুংরির সঙ্গে বাউলের মতো লোকসঙ্গীত মিশিয়ে তৈরি করলেন এক অসাধারণ মিষ্টি সুরের ধারা। এই চারজন মিলেই বাংলা গানকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিলেন। বিংশ শতক যেন এক ঝড় নিয়ে এলো। এই সময়ে এলো নতুন রাজনৈতিক আন্দোলন, নতুন প্রযুক্তি আর এমন এক বিদ্রোহী কবির কণ্ঠ, যা বাংলা গানের গতিপথটাকে চিরদিনের জন্য পাল্টে দিল। শুধু এই একটা লাইনই যথেষ্ট কাজী নজরুল ইসলামকে চেনার জন্য। তার কাছে গান ছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার সবচেয়ে বড় অস্ত্র। তার সুর আর কথায় যে আগুন ছিল তা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। নজরুলের প্রতিভাটা একবার ভাবুন তো, কি অবিশ্বাস্য ব্যাপ্তি! একদিকে তিনি দেশের জন্য গান লিখে জেলে যাচ্ছেন, তাই তিনি বিদ্রোহী কবি, আবার তিনি বাংলায় গজলকে জনপ্রিয় করে তুলছেন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, যে গভীরতায় তিনি ইসলামিক হামদ নাত লিখেছেন, ঠিক সেই একই দক্ষতায় লিখেছেন হিন্দু ভক্তিগীতি, শ্যামা সঙ্গীত। সুরের জগতে এমন অসাম্প্রদায়িক মেলবন্ধন সত্যিই বিরল। আর ঠিক এই সময়ে এলো এমন এক নতুন জাদুর বাক্স, যা গানকে পৌঁছে দিল প্রত্যেক বাঙালির ঘরে ঘরে। হ্যাঁ, আমি সিনেমার কথাই বলছি। সিনেমার প্লেব্যাক সিঙ্গিংয়ের হাত ধরে জন্ম নিলেন এক ঝাঁক কিংবদন্তি শিল্পী। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শচীন দেব বর্মন, গীতা দত্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, এই নামগুলোই যথেষ্ট। তাদের কণ্ঠ হয়ে উঠল বাংলা সিনেমার স্বর্ণযুগের পরিচয়, আর আপামর বাঙালির কয়েক প্রজন্মের জীবনের সাউন্ডট্র্যাক। আচ্ছা, এবার চলুন স্বাধীনতার পরের সময়ে। দেশ স্বাধীন হলো, শহরগুলো বাড়তে লাগলো, আর নতুন শহরে জীবনের আশা নিরাশা, স্বপ্ন আর প্রতিবাদের কথাগুলোই ফুটে উঠতে শুরু করলো গানে। এই সময়েই জন্ম নিল গণসঙ্গীত, মানে জনগণের গান। ভারতীয় গণনাট্য সংঘ বা IPT এর মতো সংগঠনগুলোর নেতৃত্বে এই গানগুলো হয়ে উঠল সামাজিক আর রাজনৈতিক প্রতিবাদের এক শক্তিশালী হাতিয়ার। সলিল চৌধুরী বা হেমাঙ্গ বিশ্বাসের মতো শিল্পীরা তাদের গানে তুলে আনলেন মনমন্তর, শোষণ আর সাধারণ মানুষের অধিকারের কথা। গান আর শুধু বিনোদন থাকল না, হয়ে উঠল লড়াইয়ের এক অবিচ্ছেদ্য অংশ। 70-এর দশকে বাংলা গানে আরেকটা বিপ্লব ঘটল। মহিনের ঘোড়াগুলির হাত ধরে জন্ম নিল বাংলার রক ব্যান্ড। তারা যে ধারার গান আনলো তার নাম হলো জীবনমুখী গান, মানে যে গান আমাদের আটপোরে শহুরে জীবনের সুখ, দুঃখ, হতাশা, একাকিত্বের কথা বলে। এরপর 90-এর দশকে এলেন সুমন চট্টোপাধ্যায়, যিনি একা গিটার হাতে গানের কথার বিষয়বস্তুকে একেবারে বদলে দিলেন। তার গান ছিল খুব ব্যক্তিগত, কিন্তু একই সাথে রাজনৈতিক। আর এই পথ ধরেই 90-এর শেষে ফসিলস, ক্যাকটাস, চন্দ্রবিন্দুর মতো ব্যান্ডগুলো এসে রক মিউজিককে বাংলার তরুণ প্রজন্মের প্রধান ভাষা করে তুলল। তাহলে প্রাচীন পুঁথির শান্ত মন্ত্র থেকে শুরু করে আজকের রক কনসার্টের উন্মাদনা পর্যন্ত কি অবিশ্বাস্য একটা লম্বা পথ আমরা পেরিয়ে এলাম, তাই না? সুতরাং শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো, বাংলা গান কখনো এক জায়গায় স্থির হয়ে থাকেনি। সবসময় সে সময়ের সাথে সাথে নিজেকে বদলেছে, নতুনকে গ্রহণ করেছে, কিন্তু তার শিকড়টাকে ভোলেনি। চর্যাপদের আধ্যাত্মিকতা, লোকসঙ্গীতের মাটির সুর, রবীন্দ্রসঙ্গীতের গভীরতা, সিনেমার রোমান্স আর আজকের ব্যান্ডের প্রতিবাদ, সবই কিন্তু ওই একটাই নদীর ভিন্ন ভিন্ন স্রোত। আর এই নদীটা কিন্তু আজও বয়ে চলেছে। প্রতিদিন নতুন প্রযুক্তি, সারা বিশ্বের নতুন নতুন সুর এসে এই নদীতে মিশছে। তাই প্রশ্নটা থেকেই যায়, এই চিরপ্রবাহমান বাংলা গানের নদীটা এরপর কোন দিকে বাঁক নেবে? কোন নতুন সুর জন্মাবে এর গর্ত থেকে? সেই উত্তরটা ভবিষ্যতের জন্যই তোলা থাক।